গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। পর্বটি শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নদু দাসের বাড়ি থেকে একবার ঘুরে আসতে হচ্ছে ডাক্তার, রেডি হয়ে নাও। ওরা যখন রামসেবক রোডে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছলো, রমা তখনও নামেনি। প্রায় নতুন একতলা বাড়ি। কয়েকবার করানার্তেই নেয়াপতি চেহারার এক ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে এলেন। দুর্গাশঙ্কর বলল, আমি নদুবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলুন, আমি নদুবাবু। বনানী সোম কি এখানে থাকেন? থাকেন, কিন্তু আপনার কে মশাই? ধরুন পুলিশের লোক। সে কি মশাই, আমি নির্বিরোধ মানুষ, মিষ্টির ব্যবসা করেই দিন চালাই। আমার বাড়িতে আবার পুলিশ কেন? আপনি হয়তো উত্তেজিত হচ্ছেন দাসমশাই। আপনাকে কোনো রকম আত্মান্তরে ফেলার বিন্দুমাত্র ইচ্ছে আমাদের নেই। মিস সোম সম্পর্কে দু চার কথা জেনে নিতে হচ্ছে জাস্ট। আমারও সব ঝামেলার কি দরকার মশাই? ভাড়া বাকি থাকলেও তো একটা কথা ছিল। 6 মাসের আগাম ভাড়া দিয়ে রেখেছে। ঘর তালা দেওয়া আছে বুঝি? না, আরতি চৌধুরী বলে আরও একটি মেয়ে আছে ওখানে। বাড়ির পেছনের দিকে চলে যান না, তাহলে তাকে দেখতে পাবেন। দুর্গাশঙ্করের কথা না বাড়িয়ে পেছনের দিকের পথ ধরল। আরতি চৌধুরী বাড়িতেই ছিলেন। বয়স প্রায় 30 ছুঁয়েছে। চিপচিপে চেহারা আর চলনসই মুখ। দুর্গাশঙ্করের পরিচয় পেয়ে তিনি ত্রস্ত হয়ে উঠলেন, কারণ স্কুলেই প্রধান শিক্ষিকার মুখে তিনি শুনেছিলেন একজন গোয়েন্দা বনানীর খোঁজে এসেছিল। প্রাথমিক কথাবার্তার পর দুর্গাশঙ্করের মূল প্রশ্নের উত্তরে আরতি জানালো, সুটকেস হাতে নিয়ে পানাগড় যাচ্ছে বলে বনানী সেই যে বেরিয়ে গেছে, তারপর মাস আড়াই তার আর কোনো খবর নেই। পানাগড়ে চিঠিও দিয়েছিলেন তিনি, কিন্তু আজ পর্যন্ত উত্তর আসেনি। আপনারা দুজন কতদিন এখানে একসঙ্গে রয়েছেন? প্রায় 2 বছর হবে। আচ্ছা, মিস সোমের সঙ্গে কোনো ইয়ং ম্যানের ঘনিষ্ঠতা ছিল কি? মানে কেউ কি কখনো এসে তার সঙ্গে এখানে দেখা করেছে? মৃণাল বলে যে ছেলেটি খুন হয়েছে, সে বনানীকে ইদানিং বেশ বিরক্ত করছিল। একদিন এখানে এসেও ছিল। তাহলে অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না? ছিল বোধহয় একজনের সঙ্গে, তবে তার নাম আমি জানি না। কি করে বুঝলে? এখান থেকে যাবার আগের দিন বনানী আমায় বলেছিল যে ছুটি শেষ করে এসেই সে চাকরি ছেড়ে দেবে। পছন্দ করা মানুষটির সঙ্গে শিগগিরই ওর বিয়ে হচ্ছে। মিস সোমের সঙ্গে আপনি একবার চটি কিনতে বাজারে গিয়েছিলেন? চটি কিনতে? হ্যাঁ, ধরুন ওই মাস 6 আগে। মনে করে দেখুন তো। হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু আপনি আমায় কেন এত প্রশ্ন করছেন বুঝতে পারছি না। বনানীর কি হয়েছে? আর কি হয়েছে জানবার জন্য আপনাদের প্রশ্নটা করছি। সময় হলেই সমস্ত প্রকাশ পাবে। আমি ওর ঘরখানা শুধু একবার দেখতে চাই। আরতি চৌধুরী ওদের পাশের ঘরে নিয়ে গেলেন। ঘরে তেমন কোনো আসবাব নেই। চৌকি, চেয়ার, টেবিল ছাড়াও রয়েছে দেওয়াল আলমারি। আলমারি খুলে দেখা গেল সম্পূর্ণ খালি। টেবিলের দেরাজটা টানতেই খুলে গেল। ভেতরে পিন আটকানো একতারা কাগজ রয়েছে। দুর্গাশঙ্কর কাগজের তারাটা হাতে তুলে নিল। অধিকাংশই ঘর ভাড়ার রসিদ। এছাড়া আছে একটা প্রেসক্রিপশন। লেটার হেড দেখে বুঝতে পারা যায় জনৈক ডক্টর কে শ্রীবাস্তব এই প্রেসক্রিপশনই দিয়েছেন। দুর্গাশঙ্কর প্রেসক্রিপশনটা পকেটস্থ করে ঘরখানা আরও একবার খুঁটিয়ে দেখে নিল। ঘরের পূব দিকের কোণে কুজোয় জল রাখা ছিল। কুজোর মুখ গেলাস দিয়ে ঢাকা। আরতি চৌধুরী ঘরের মধ্যে ঢোকেনি। দরজার সামনে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। ওই কাঁচের গ্লাস কি শুধু মিস সোমি ব্যবহার করতেন নাকি আপনিও? আমি কখনো ও গেলাস ব্যবহার করিনি। ঠিক আছে, আমি গ্লাসটা নিয়ে যাচ্ছি, পরে পাঠিয়ে দেবো। গেলাসটা রুমালে পুড়ে নিল দুর্গাশঙ্কর। তারপর আরতি চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে ওরা পথে নামল। রিকশায় চেপে দুজন হোটেলের দিকে ফিরে চলল। হোটেলে পা দিতেই প্রিয়নাগের সঙ্গে দেখা। মোলায়েম হাসিতে মুখ ভাসিয়ে তিনি বললেন, আপনাদের যে একটু খাতির যত্ন করবো তার উপায় নেই, যখন তখন বাইরে যাচ্ছেন। কি করবো বলুন, দায়িত্ব ঘাট থেকে নামাতে হবে তো নাকি? ভালো কথা নাগ মশাই। ডাক্তার শ্রীবাস্তব কি এখানকার নাম করা ডাক্তার? বিরাট নাম করা কিছু নয়, ওই তিনি একজন গাইনোকোলজিস্ট। মেয়েদের রোগ জ্বালা নিয়েই তার কারবার। কোথায় ডিসপেন্সারি? রূপনাথ রোডে, এখান থেকে ওই মিনিট 10 পথ। প্রিয়নাগকে ধন্যবাদ জানিয়ে সিঁড়ি বেয়ে দুজন ওপরে উঠতে লাগলো।
অর্ধেক ওঠার পর দুর্গাশঙ্কর বলল, ডাক্তার, তুমি ঘরে যাও, আমি ইন্সপেক্টরের সঙ্গে ফোনে একটা কথা বলে তারপরে আসছি। রাঘব ঘরে চলে গেল। দুর্গাশঙ্কর মিনিট 10 পরে বেরিয়ে এলো। কোট হুকে টানিয়ে রেখে টাই নট আগলা করতে করতে বলল, তুমি বলেছিলাম মনে আছে নিশ্চয়, এই কেস আপাত দৃষ্টিতে জটিল মনে হলেও কোথাও একটা বিরাট ফাঁক কিন্তু রয়ে গিয়েছে। তুমি শুনলে খুশি হবে ডাক্তার, আমরা প্রায়ই সেই ফাঁকের কিনারায় এসে উপস্থিত হয়েছি। ঝাঁপ কিন্তু দিলেই হয়। অর্থাৎ? সকালে যোগমায়া গার্লস থেকে ফেরার পথে ভেবেছিলাম পানাগড়ে গিয়ে বনানী সম্পর্কে খোঁজ খবর নেওয়ার দরকার আছে। এখন মনে হচ্ছে তার আর কোনো প্রয়োজন হবে না, সব কিছুর সমাধান এখানেই পাবো। তোমার বক্তব্য কিন্তু সরল না, শুধু হেয়ালির জালি বুনে চলেছ। আমাকে আরও একটু গুছিয়ে নিতে দাও, তারপর তোমার কাছে আর কোনো কিছু হেয়ালি থাকবে না। এখন প্রেসক্রিপশনটা দেখো তো ডাক্তার, ডক্টর শ্রীবাস্তব কোন রোগের ওষুধ দিয়েছিলেন? দুর্গাশঙ্কর পকেট থেকে প্রেসক্রিপশন বার করে রাঘবের হাতে দিল। রাঘব দ্রুত দৃষ্টি বুলিয়ে নিল। এ কি, বনানী সোম প্রেগনেন্ট ছিলেন নাকি? এই ওষুধ তো সাধারণত দেওয়া হয় বাচ্চা হওয়ার সময় যাতে কোনো কষ্ট না হয়। আমারও মনে হয়েছিল প্রেগনেন্ট অবস্থাতেই বনানী সোম এখান থেকে উধাও হয়েছে। এ সময় একজন কনস্টেবল এসে হাজির হলো। কনস্টেবল সেলাম ঠুকে বলল যে ইন্সপেক্টর সাহেব এই খামটা পাঠিয়েছেন। দুর্গাশঙ্কর খামটা নিয়ে নিল। ঠিক আছে। তারপর আবার দরজা বন্ধ করে দিল। খামের মধ্যে কি আছে? একজনের ফিঙ্গারপ্রিন্ট ফোন করে পাঠিয়ে দিতে বলেছিলাম, পাঠাবার ইচ্ছে ছিল না, গায়েই করছিল ইন্সপেক্টর। এই অসহযোগিতার জন্য আমি কি করতে পারি তা জানিয়ে দিতেই কাজ হয়েছে। রাঘব বেশ ধাঁধায় পড়ে গিয়েছে, কিন্তু দুর্গাশঙ্কর যে কিছু বলবে না তা বুঝতে পারা যায়। ও স্যুটকেস থেকে প্রয়োজনীয় সরঞ্জাম বার করে বনানী সোমের ঘর থেকে আনা কাচের গ্লাসটা নিয়ে রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছে। দুর্গাশঙ্কর রাঘবকে নিয়ে শ্রীবাস্তবের ডিসপেন্সারিতে এলো। নিজের পরিচয় দিয়ে মূল্যবান সময় নষ্ট করবার জন্য দুঃখ প্রকাশ করে আরম্ভ করলো ডাক্তারের সঙ্গে। প্রৌঢ় শ্রীবাস্তব একটু গম্ভীর প্রকৃতির মানুষ হলেও সজ্জন হিসেবে সুনাম রয়েছে পরিচিতি মহলে। তিনি প্রেসক্রিপশনটা নেড়েচেড়ে দুর্গাশঙ্করের হাতে ফিরিয়ে দিলেন। বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার শ্রীবাস্তব, ভালো করে চিন্তা করে আমার যদি এ সম্বন্ধে কিছু বলেন। চিন্তা করার কিছুই নেই, আমার পরিষ্কার মনে আছে। তখন রাত 9টা, আমি চেম্বার ছেড়ে বেরোচ্ছি, এমন সময় একজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে মহিলাটি এলেন। আমি তাকে পরীক্ষা করে জানালাম যে প্রেগনেন্সি বেশ কিছুদিন হলো গ্রো করেছে। তারপর? ওরা দুজনেই বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য আমাকে অনুরোধ জানাতে লাগলেন। আমি দুজনকে অনেক বোঝালাম, কিন্তু ওরা কিছুতেই নিজেদের গোঁ ছাড়লেন না। শেষ পর্যন্ত আমাকে ওষুধ দিতে হলো। কিন্তু আপনি তো বাচ্চা নষ্ট করবার ওষুধ দেননি। হ্যাঁ, তা দিইনি। আমি মানুষের জীবন বাঁচাবার ব্রতে নিযুক্ত আছি মিস্টার ব্যানার্জি, তাই বাধ্য হয়ে ওদেরকে ব্লাফ দিতে হয়েছিল। ওই মহিলা কিংবা ভদ্রলোককে আপনি চেনেন? মহিলাকে আমি চিনতাম না, তবে ভদ্রলোককে এখানে ওখানে দেখেছি কয়েকবার। পরে আমার কম্পাউন্ডারের কাছ থেকে দুজনের পরিচয় পেয়েছিলাম। ও ছোকরা শহরের অনেক খবর রাখে। দুর্গাশঙ্কর কিছু বলতে চাওয়ার আগেই টেলিফোনটা বেজে উঠল। শ্রীবাস্তব রিসিভারটা তুলে বললেন, হ্যালো। হ্যাঁ, 1 মোমেন্ট প্লিজ, আপনার ফোন মিস্টার ব্যানার্জি। প্রিয়নাগ ছাড়া তোর কেউই জানে না যে ওরা এখানে এসেছে। নিশ্চয়ই তিনিই ফোন করেছে। দুর্গাশঙ্কর ভাবল, কিন্তু কেন? দুর্গাশঙ্কর রিসিভারটা নিয়ে বলল, কে নাগ মশাই, কি ব্যাপার? থানা থেকে জরুরি তলব, সংবাদটা দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, এখন উঠলাম, আমাদের কথা কিন্তু এখানে শেষ হলো না ডাক্তার শ্রীবাস্তব, আবারও বিরক্ত করতে আসবো। স্বচ্ছন্দে আসবেন, আমি বিন্দুমাত্র বিরক্ত হব না। 15 মিনিটের মধ্যেই দুজন থানায় পৌঁছল। ইন্সপেক্টর নিজের চেয়ারে উপবিষ্ট ছিলেন। ওদের দেখে হাসি মুখে বললেন, আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। বিশেষ কিছু ঘটেছে নাকি? তা বিশেষ বই কি, হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বলেন কি? সে কথা বলতেই তো আপনাদেরকে ডেকে পাঠালাম। স্থানীয় মানুষেরা আমাদের বড় বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছে, কিন্তু দেখেছেন তো আমরাও কাজ করতে জানি। তারপর ইন্সপেক্টর যা বললেন তা সারমর্ম হলো, মৃণালের ঘড়ির আংটি ইত্যাদি অপহৃত হয়েছে লক্ষ্য করেই প্রথম থেকেই তার ধারণা হয়েছিল যে তাকে হত্যা করবার পর হত্যাকারী ওগুলোকে নিয়ে চম্পট দিয়েছে। দেবব্রতবাবু ও ভয়রামও দেখেছিল দুর্ঘটনাস্থল থেকে দুজন লোককে পালাতে। ইন্সপেক্টরের সেই সমস্ত দোকানের ওপর দৃষ্টি ছিল যেখানে মাঝে মধ্যেই চোরাই মাল বিক্রি হয়।
গতকাল এইরকমই এক দোকানে মৃণালের ঘড়ি, আংটি এবং কলম ইত্যাদি বিক্রি করতে এসে দুজন পুলিশের হাতে ধরা পড়েছে। তারা কারা? দুর্ঘটনাস্থলের কাছাকাছি এক গ্রামের অধিবাসী। আপনাদের কর্মত্বপরতা প্রশংসনীয়, সন্দেহ নেই। তবে কি জানেন তো, ওরা বোধহয় আসল অপরাধী নয়। বড় চোরদের মৃত ব্যক্তির জিনিসপত্র চুরির দায়ে কোর্টে নিয়ে যেতে পারে। আপনার হঠাৎ এ ধারণার কারণ? ধারণা নয়, বিশ্বাস। আমি জানি হত্যাকারী এখনো ধরা পড়েনি। তাকে আমি প্রায় চিনেই ফেলেছি। হয়তো কালই আর সকলকে চিনিয়ে দেব। ইন্সপেক্টর বিস্মিত দৃষ্টিতে ওর দিকে তাকালেন। তারপর তার মুখ হয়ে উঠল গম্ভীর। এ সময় ঘরের মধ্যে প্রবেশ করলেন সত্যব্রত। অফিসিয়াল ড্রেসেই তিনি এখন সজ্জিত। তাকে কিছুটা বাস্তব সমস্ত বলে মনে হচ্ছে। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে তিনি দ্রুত গলায় বললেন, ওদের কাছ থেকে কোনো কথা বার করতে পারলেন? ইন্সপেক্টর শুধুই মাথা নাড়ল। আপনার কথা আমি অনেক শুনেছি। এখানে তদন্তে এসেছেন তাও আমার জানা। আলাপ হওয়ায় খুশি হলাম। আপনি কি বলছেন, ওরা প্রকৃত হত্যাকারী নয়? কিছু মনে করবেন না, এখনকার পুলিশ ডিপার্টমেন্ট এই কেসটিকে সঠিকভাবে তদন্ত করবার চেষ্টাই করেনি। অর্থাৎ মৃণালের খুন হওয়াই মূল কথা নয়। এই খুনের নেপথ্যে যে সমস্ত ঘটনা জড়িয়ে রয়েছে সেগুলি সম্পর্কে আপনারা একেবারেই খোঁজ খবর করেননি। খোঁজ করলেই দেখতে পেতেন মূল চক্রান্ত কোথা থেকে আরম্ভ হয়েছে। আপনার বক্তব্য তো ঠিক বুঝলাম না। মূল চক্রান্ত বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে ভৌতিক ব্যাপার এখানে ঘটেছিল, এমনকি আপনিও যার একজন প্রত্যক্ষদর্শী, সে বিষয়টিও সে এক অপ্রাকৃতিক ঘটনা। তার সঙ্গে খুনের কি সম্পর্ক? অত্যন্ত নিবিড়। তাই তো বলেছিলাম, আপনারা পরিবেশকে খুঁটিয়ে দেখেননি। এরপরে আসছে যোগমায়া গার্লস স্কুলের শিক্ষার্থী বনানী সোমের কথা। তিনি আজ কয়েক মাস নিখোঁজ। পরপর ঘটনাগুলিকে এক সূত্রে বেঁধেই আমি রহস্যকে তরল করে এনেছি। বনানী সোম নামে শিক্ষয়িত্রী কেউ নিখোঁজ হয়েছেন? কই, আমরা তো কিছু জানি না। আমি কিন্তু জেনেছি। অনুসন্ধান করলে আপনারাও জানতে পারতেন। আপনি কি জানেন হত্যাকারী কে? জানি, বলতে পারে। কে সে? আজ নয়, কাল তাকে চিনিয়ে দেবো। এখন চলি। এসো ডাক্তার। দুর্গাশঙ্কর ও রাঘব ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। রাত তখন অনেক, কিংবা ভোর হয়ে আসছে। দুর্গাশঙ্কর অবিরাম পায়চারি করে চলেছে। থানা থেকে বেরিয়ে সে আবার গিয়েছে ডক্টর শ্রীবাস্তবের চেম্বারে। অর্ধসমাপ্ত কথা শেষ করেছিল তার সঙ্গে। তারপর হোটেলে ফিরে সুটকেস থেকে যন্ত্রপাতি বার করে নানা পরীক্ষায় ব্যস্ত হয়ে পড়েছিল। একসময় পায়চারি থামিয়ে দুর্গাশঙ্কর রাঘবকে ধাক্কা দিল। রাঘব বিছানায় উঠে বসে আড়মোড়া ভেঙে বলল, কি হলো? দুর্গাশঙ্কর একটা ফিঙ্গারপ্রিন্টের প্লেট দেখিয়ে বলল, এটা দেখেছো? ওটা তো মৃণালের ফিঙ্গারপ্রিন্ট। না, অন্য একজনের। এটা সকালে থানায় পাঠিয়ে একজনের প্রিন্টের সঙ্গে মেলাতে হবে। যদি মিলে যায় তাহলে এই কেসের সমস্ত রহস্য পরিষ্কার হয়ে গেল। তুমি ওই প্রিন্ট সংগ্রহ করলে কোথা থেকে? বনানী সোমের ঘর থেকে যে কাঁচের গ্লাস এনেছিলাম তা থেকে এই প্রিন্টটা তুলেছি। তার মানে ওই আঙুলের ছাপ বনানী সোমের। কিন্তু পুলিশ তো বিন্দু বিসর্গ খোঁজ রাখে না। এই প্রিন্টের সঙ্গে তারা কার হাতের ছাপ মিলিয়ে দেখবে? এখানেই তো রহস্যটা ডাক্তার। তারই কিনারা হয় কিনা দেখবার জন্য পুলিশের কাছে এটা পাঠাতে হবে। তবুও একটা খিঁচ রয়ে যাচ্ছে। কীরকম? আমার মনে হয় এই সমস্যার চাবিকাঠি তপন বাবুর কাছে রয়েছে, কারণ তিনি হলেন মৃণালের ঘনিষ্ঠ বন্ধু। চলো ডাক্তার, বেরিয়ে পড়া যাক। এই মাঝরাতে? জানলা বন্ধ বলে তুমি বুঝতে পারছো না। 5টা প্রায় বেজেই গিয়েছে, উঠে পড়ো। সঙ্গে ওই চাবির গোছাটা কিন্তু নিতে ভুলো না। চাবি আবার কি হবে? তপনের বাড়িতে যাওয়ার আগে আরও একজনের বাড়িতে যেতে হবে। গৃহস্বামীর অজান্তে এই বাড়িতে ঢোকার আমার ইচ্ছে। চলো, রাস্তায় তোমায় সমস্তটা খুলে বলছি। 10 মিনিটের মধ্যেই দুজন তৈরি হয়ে নিল। 7টার মধ্যেই সকলে এসে পড়লেন। উমেশ ধর, দেবব্রত, অমিত, সুবল সেন, অরুণ সরকার, তপন এবং যোগমায়া গার্লসের প্রধান শিক্ষক। সবশেষে এলেন ইন্সপেক্টরকে নিয়ে স্বয়ং সত্যব্রত। আর সকলের মতো উনিও কৌতূহলের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। দুর্গাশঙ্করকে দেখে সকলেই একটু নড়ে চড়ে বসলেন। কেউ কিছু বলার আগেই দুর্গাশঙ্কর বলল, আপনাদের মূল্যবান সময় নষ্ট এভাবে করবার জন্য আমি মর্মাহত।
তবে আপনাদের আর আমি বিরক্ত করব না, কারণ তদন্ত শেষ হয়ে গিয়েছে। এখন তারই বিস্তৃত বর্ণনা দিতে হবে এবং হত্যাকারীকে চিনিয়ে দেওয়া হলো আমার উদ্দেশ্য। জীবনে আমি অসংখ্য কেসের সাফল্যজনক পরিসমাপ্তি ঘটিয়েছি, তবে বলতে বাধা নেই যে এরকম বৈচিত্র্যপূর্ণ কেস আমার হাতে কমই এসেছে। তাহলে এবার মূল কথায় আসা যাক। দুর্গাশঙ্কর একটু থামল। সকলে উদ্গ্রীব হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছেন। ও বলতে আরম্ভ করলো। আমাকে আহ্বান করা হয়েছিল মৃণালের হত্যার তদন্ত করবার জন্য। কাজে নামবার পরই আমি বুঝলাম এই হত্যাই মূল কথা নয়, রহস্য আরো গভীরে নিহিত। একটা ভৌতিক ব্যাপার এই শহরের মানুষকে সচকিত করে রেখেছিল। মাস কয়েক আগে যে তরুণী নিষ্ঠুরভাবে নিহত হয়েছিল, সাধারণের বিশ্বাস তারই প্রেতাত্মা এইভাবে দেখা যাচ্ছে। স্থানীয় পুলিশ সেই তরুণীর পরিচয় সংগ্রহ করতে পারেনি। এমনকি এই হত্যার সঙ্গে মৃণালের হত্যাকাণ্ডের ঘনিষ্ঠ যোগ থাকতে পারে তা নিশ্চয়ই মাথা ঘামায়নি। দুর্গাশঙ্কর পাইপ ধরিয়ে নিয়ে আবার আরম্ভ করলো। আমার তদন্ত পদ্ধতি অবশ্য একটু অন্য ধরনের। নিহত ব্যক্তি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সংবাদ প্রতিবারই আমি সংগ্রহ করে থাকি। সেই সূত্রেই জানতে পেরেছি যে মৃণাল একটি তরুণীকে সঙ্গে নিয়ে এই হোটেলের সংলগ্ন রেস্টুরেন্টে বার দুয়েক এসেছিল। প্রিয়নাগ আমায় জানিয়েছেন এই কথাটা। তরুণী স্থানীয় যোগমায়া গার্লসের শিক্ষিকা বনানী শো। স্কুলে অনুসন্ধান চালিয়ে জানা গেল যে বনানী ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, কিন্তু বেশ কিছুদিন আগে সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কলেজে তিনি যোগ দেননি। এমনকি তার কাকা বহুদিন কোনো সংবাদ না পেয়ে স্কুলে চিঠিও দিয়েছিলেন। অর্থাৎ বনানী বাড়ি যায়নি, কিন্তু মালিচক ছেড়ে গিয়েছে। তার বাসায় হানা দিয়ে 4টে বিষয় কিন্তু আমি জানতে পেরেছি। এক হচ্ছে তার একজন প্রেমিক ছিল। 2, সে চাকরি ছেড়ে দিয়ে বিবাহিত জীবনে প্রবেশ করার ইচ্ছে প্রকাশ করেছিল। 3, সে প্রেগনেন্ট ছিল। আর 4, স্থানীয় ডাক্তার শ্রীবাস্তব তার ট্রিটমেন্ট করছিলেন। এই সমস্ত সংবাদ সংগ্রহ করবার পর ব্যাপারটা আমার কাছে কিঞ্চিত সহজ হয়ে গেল। আমি বনানীর ব্যবহার করা একটি কাঁচের গ্লাস নিয়ে এসে তার থেকে আঙুলের ছাপ তুললাম। কয়েক মাস আগে নিষ্ঠুরভাবে নিহত সেই তরুণীর আঙুলের ছাপ পুলিশ রেকর্ডে ছিল। তার সঙ্গে বনানীর ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গিয়েছে। এমনকি পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে সে মেয়েটিও প্রেগনেন্ট ছিল। তার মানে বনানী খুন হয়েছে? হ্যাঁ। এরপর ভৌতিক ব্যাপারটা নিয়ে আমি মাথা ঘামাতে লাগলাম। মনে হচ্ছিল কোথাও যেন একটা বিরাট ফাঁক রয়েছে। মৃণালের ঘর আমি সার্চ করলাম। পাওয়া গেল একটা স্পিরিট গামের শিশি এবং 2খানা বাহারে শাড়ি, নতুন নয়, ব্যবহার করা। আমার চিন্তা স্বাভাবিক কারণেই মন নিতে অবস্থ করল। মৃণাল পদ সঙ্গে মিশে খারাপ হয়ে গিয়েছিল। বাঁকা পথ দিয়ে টাকা রোজগারের ব্যবস্থা ছিল তার। প্রায় কুকি উঠলেন উমেশ ধর। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, ছোনাটা এইভাবে বয়ে যাচ্ছিল। উফ, আমি তো কিছুই জানি না। চোখ বন্ধ রেখে কারুর গার্জেনগিরি করা যায় না ধর্মশাই। হ্যাঁ, যা বলছিলাম, বনানীর প্রেমিক কিন্তু মৃণাল ছিল না। বনানী গুন্ডা প্রকৃতির মৃণালকে ভয়ে বাধ্য হয়ে 2 দিন রেস্টুরেন্টে এসেছিল। তপন বাবুর মুখে শুনেছি মৃণালের কোনো বদ মতলব ছিল না, সে সত্যি মেয়েটিকে ভালোবাসত। কিন্তু সেই ক্রমে জানতে পারে যে বনানীর একজন প্রেমিক রয়েছে। তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু বনানী হয়তো তাকে এই কথা বলেছিল। এর কিছুদিন পরে আবিষ্কৃত হলো সেই থ্যাতলানো তরুণীর মৃতদেহ। পুলিশ মৃতার পরিচয় সংগ্রহ করতে না পারলেও মৃণাল বুঝতে পেরেছিল যে এই দেহ কার। জড়িয়ে পড়ার ভয়ে সে পুলিশকে কিছু জানায়নি, কিন্তু তার বুকে প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছিল। সে অপরিচিত হত্যাকারীকে ধরবার জন্য এক পরিকল্পনা খাড়া করল। মৃতা তরুণী ভূত হয়ে বারবার দেখা দিচ্ছে, এই সংবাদ প্রচারিত হবার পর হত্যাকারী নিশ্চিত একদিন দেখতে আসবে সত্যি বনানী কিনা। তবে কি মৃণাল কোনো মেয়েকে ওইভাবে ভূতের অভিনয় করতে ওখানে পাঠাতো এবং নিজে থাকতো কাছাকাছি কোথাও পাহাড়ে? তাই কি তার ওই আলমারিতে 2খানা শাড়ি পাওয়া গিয়েছে? কিন্তু এই স্পিরিট গামের শিশি আমাকে ওই চিন্তা থেকে মুক্তি দিল। স্পিরিট গাম মানুষ কাজে লাগায় যাত্রা থিয়েটারে। হঠাৎ আমার মনের মধ্যে খেলে গেল, মৃণাল দেখতে সুশ্রী ছিল, তার উচ্চতা খুব বেশি ছিল না,
তবে কি? অমিত দ্রুত গলায় বলল, আপনি কি বলতে চাইছেন? বুঝতে পেরেছেন মনে হচ্ছে। পোড়া বাড়ির একটা ঘরে দুজন লোকের যাতায়াত চিহ্ন আমি দেখেছিলাম। একজোড়া জুতো এবং একজোড়া চোটের ছাপ তুলে এনেছিলাম আমি। মিলিয়ে দেখেছি দুজোড়ায় মৃণালের পায়ের সঙ্গে খাপ খেয়ে যায়, অর্থাৎ দুজন নয়, একা মৃণালই কখনো জুতো কখনো চটি পরেও ঘরে ঢুকতো। সবই ঠিকঠাক মিলে যাচ্ছিল, শুধু একটা জিনিসের সন্দেহ পেলাম না। নিশ্চয়ই মৃণাল কিছু কিছু জিনিস অন্য কারোর কাছে রাখত। অন্তরঙ্গ বন্ধু বলতে তপনবাবু, তার কাছে কি? যদি তাই হয় তাহলে তিনি আমার কাছে অনেক কথাই চেপে গিয়েছেন। আজ খুব সকালবেলা আমি ও ডাক্তার গেলাম তার কাছে। প্রথমে বলতে চাননি, চাপ দেওয়ার পর বললেন সব কথা। কলকাতা থেকে আনা দামি খোঁপা বালা পরচুলাটাও দেখালে। তপনবাবু, এবার আপনিও ও সম্পর্কে কিছু বলুন। তপন একটু ইতস্তত করে বলল, মৃণালের মাথায় কিভাবে যে এই কুবুদ্ধি ঢুকেছিল আমি তা জানি না। ও আমাকে একদিন বলল, ও বনানীর হত্যাকারীকে ধরতে গেলে মেয়ে সেজে রাতে বেরোতে এবং দেখা দিতে হবে। আমাকেও মানাবেও। বনানীর মোড়ে ভূত হয়ে দেখা দিচ্ছে, হত্যাকারী নিশ্চয়ই বিশ্বাস করতে চাইবে না। ফলে সরেজমিন তদন্ত করতে সে আসবেই একদিন। আমি যদি একবার তাকে চিনে ফেলতে পারি তাহলে প্রতিশোধ নিতে অসুবিধা হবে না। তারপর? ওর এই পরিকল্পনায় আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। ও আমাকে অনেক অনুনয় বিনয় করবার পর রাজি হলাম। একা যেতেও সাহস হচ্ছিল না, তাই প্রথমে 2 দিন গিয়েছিলাম ওর সঙ্গে। পোড়ো বাড়িটার কাছে লুকিয়ে থাকতাম আমি। ও একজনকে ভুলিয়ে আনার পর আমরা অন্য পথ দিয়ে ফিরে আসতাম শহরে। ক্রমে ওর ভীষণ সাহস বেড়ে গিয়েছিল, তখন একাই যেত। এবার আমি আবার সেই পুরনো কথার খেই ধরতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, মৃণাল প্রতিশোধ নিতে গিয়ে নিজে খুন হলো কেন? বনানী কেন খুন হলো তা অবশ্য জলের মতন পরিষ্কার। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা দায়িত্ব নিতে বড় ভয় পায়, অথচ মেয়েদের ঘনিষ্ঠ সঙ্গ পাওয়ার জন্য লালায়িত। এবার কাজ মিটে গেলে বুকে ছুরি মারতে এরা পেছপা কিন্তু হবে না। আমাদের এই হত্যাকারী সেই শ্রেণীর। বনানীকে সে নিজের ইচ্ছা মতো উপভোগ করেছে, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর দায়িত্ব এরা একেবারে নিতে পারেনি। আর বাঁচবার জন্য রক্তাক্ত এক পরিকল্পনা তারা খাড়া করে ফেলে। বনানী নিশ্চয়ই বিয়ে করবার জন্য চাপ দিয়েছিল। বলা বাহুল্য, হত্যাকারী এক কথায় রাজি হয়ে গিয়ে হয়তো পরিকল্পনাটা করেছিল। দুজনে বাইরে কোথাও গিয়ে বিয়ে করে আর ফিরে আসে। সরল মনে বনানী নিজের জিনিসপত্র নিয়ে প্রেমিকের বাসায় চলে আসে। তারপরই সংঘটিত হয় সেই হত্যাকাণ্ড। চতুর হত্যাকারী মৃত্যুর পরিচয় গোপন করবার জন্য তার মুখ বিকৃত করে দেহ ফেলে দিয়ে আসে ওই সুলতানপুর রোডে। এবার মৃণালের কথায় আসা যাক। যথা নিয়মে হত্যাকারী কৌতূহল দমন করতে না পেরে মৃতা তরুণীর ছদ্মবেশে মৃণালকে একদিন দেখে এলো, তবে চিনতে পারল না। এদিকে মৃণাল হত্যাকারীকে খুঁজে বের করবার জন্য আমারই মতো এক পদ্ধতি কাজে লাগিয়েছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে অজ্ঞাত পরিচয় তরুণী অর্থাৎ বনানী প্রেগনেন্ট ছিল। সুতরাং তাকে নিজের শরীরের জন্য কোনো এক ডাক্তারের কাছে তো যেতেই হয়েছিল। সেই ডাক্তারকে খোঁজাখুঁজি করতেই ডক্টর শ্রীবাস্তবের সন্ধানটা পেল। শ্রীবাস্তব আমার কাছে স্বীকার করেছেন শহরের হিরো মৃণালকে মিথ্যে কথা বলতে তিনি সাহস করেননি। এরপর হয়তো মৃণাল বনানীর প্রেমিককে হত্যাকারী ভাবেনি। তাকে বাজিয়ে দেখবার জন্য তার কাছে গিয়েছিল, কিন্তু সন্দেহপ্রবণ হত্যাকারীর মন হয়েছিল মৃণালকে আসল ব্যাপারটা বুঝে ফেলে এবং ওকে ফাঁসানোরই উদ্দেশ্য। সুতরাং এই পথের কাঁটা অবিলম্বে তুলে ফেলতে হবে। আমার মনে হয় হত্যাকারী নিজের আবাসস্থলেই আচমকা মৃণালকে আঘাত করে বসে। তারপর তার সংজ্ঞাহীন দেহ উমেশবাবুর গাড়িতে চাপিয়ে হাইওয়ে পার্শ্ববর্তী ওই জঙ্গলাকীর্ণ জায়গায় নিয়ে যায়। মৃণাল মামার গাড়ি চড়ে ওর কাছে গিয়েছে বলে অনেক সুবিধা হয়ে গিয়েছিল। কাজ সেরে হত্যাকারী গাড়িখানা নির্জন ওই রাজেন্দ্র রোডে ফেলে চম্পট দেয়। একটানা এতখানি বলবার পর দুর্গাশঙ্কর একটু থামল। মূল প্রশ্নের উত্তর জানার জন্য মনের মধ্যে কেমন আঁকপাক করতে থাকলেও মুখে কারোর কোনো উত্তর নেই। দুর্গাশঙ্কর প্রায় 1 মিনিট চুপ করে বসে থাকার পর আবার নিজের কথার জের টানল। আমি যখন দ্বিতীয়বার ডক্টর শ্রীবাস্তবের কাছে যাই তখন জানতে পারি বনানীর সঙ্গীটির নাম। বলা বাহুল্য, এখানে আসবার পর তাঁর সঙ্গে আমার আলাপ হয়েছে। ঘুণাক্ষরেও তিনি কিন্তু বনানী বা সেই অজ্ঞাত নামও মেয়েটির পরিচয় তাঁর জানা আছে এরকম কথা আমাকে বলেনি।
সন্দেহ ঘনীভূত হলো। আজ সকালে তপনবাবুর বাড়ি থেকে বেরিয়ে পূর্ব পরিকল্পনা মতো আমি আড়াল থেকে ডাক্তারবাবুকে পাঠালাম সেই ব্যক্তির বাসায়। ডাক্তার গিয়ে বললেন, আমি বিশেষ প্রয়োজনে এখুনি একবার তাকে হোটেলে ডেকেছি। সরল মনে সেই ব্যক্তি ডাক্তারের সঙ্গে হোটেলের পথে রওনা দেয়। সহজেই তখন আমি কৌশলে সদর দরজার তালা খুলে ভেতরে ঢুকি। ও বাড়িতেই আমি খুঁজে পেয়েছি বনানীর জিনিসপত্র সমেত 2টো সুটকেস। এছাড়া পাওয়া গিয়েছে মোটর স্টার্ট দেওয়ার ওই ভারী হ্যান্ডেল, ওটা দিয়েই বনানীর মুখ থ্যাতলানো হয়েছে এবং মৃণালের মাথায় আঘাত করা হয়েছে। সাদা চোখে ধরা না পড়লেও পরীক্ষা করলেই জানতে পারা যাবে। ওর সর্বাঙ্গ রক্তকণিকায় ভরপুর। কিন্তু আপনি তো এখনো হত্যাকারীর নাম বলছেন না। এইবার বলবো। আচ্ছা, কিছুদিন আগে আপনার মোটরের হ্যান্ডেল হারিয়েছিল কি? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? হত্যাকারীর বাসায় হ্যান্ডেলের উপস্থিতি একথা আমায় জানিয়ে দিয়েছে। আপনি অবাক হবেন অবশ্য, তো বলতে হচ্ছে আপনার গাড়িতেই বনানীর মৃতদেহ ওই সুলতানপুর রোডে বয়ে নিয়ে যাওয়া হয়। হত্যাকারীকে আপনি মাঝে মাঝে নিজের গাড়ির ব্যবহার করতে দিতেন। সেই সুযোগের সদ্ব্যবহার না করে তার আর উপায় ছিল না। বিস্মিত সত্যব্রত অসংলগ্ন গলায় বললেন, আমি কিন্তু এখনো বুঝতে পারছেন না, তাই না? পালাবার চেষ্টা করবেন না সুবলবাবু। সকলেই দৃষ্টি ঘোরালেন। দরজার প্রায় কাছাকাছি হতবুদ্ধি অবস্থায় সুবল দাঁড়িয়ে আছে। ত্রিলোকেশ্বর দৌড়ে চলে গেলেন তার কাছে। অনেক রক্ত মারিয়ে এগিয়ে যেতে যেতে আপনি ভাবতে পারেননি এই পথেরও শেষ আছে। ইন্সপেক্টর, বনানী ও মৃণালের হত্যাকারী হিসেবে ওকে আপনি স্বচ্ছন্দে গ্রেফতার করতে পারেন। ওর বাসা তল্লাশি করলেই আপনি প্রয়োজনীয় প্রমাণগুলি পেয়ে যাবেন। আমার কাজ শেষ, এখন আমি ঘরে ফিরে যেতে চাই। ডাক্তার, এসো। আর কাউকে কিছু বলবার অবকাশ না দিয়ে দুর্গাশঙ্কর ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। রাঘব অনুসরণ করলো ওকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।